এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা 2025 আরআরবি গ্রুপটিকে টার্গেট করে একটি ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এর আগে আমরা একাধিক ক্লাস করেছি আরআরবি গ্রুপটি এবং এনটিপিসি রিলেটেড। এছাড়াও আমাদের ডাব্লিউবিএসএসসি ক্লার্কশিপ এবং যে গ্রুপটির পরীক্ষা রয়েছে সেই সংক্রান্ত ক্লাস আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। যাদের প্রয়োজন তারা সেগুলো দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। প্রথম যে অঙ্ক সেটা হলো বার ডায়াগ্রাম। বলা হচ্ছে বার গ্রাফটি 2021 সালে একটি শহরের দুর্ঘটনার সংখ্যাকে বোঝায়। বি মানে দু চাকার যানকে বোঝানো হচ্ছে এবং বাসের দুর্ঘটনার মধ্যে পার্থক্যকে বোঝায় বি মানে। তাহলে বি মোট দুর্ঘটনার কত শতাংশ তা নির্ণয় করতে বলছে। তাহলে বি এর দুর্ঘটনা দেখতে হবে আর টোটালের মধ্যে কত শতাংশ। টোটালটা মানে কি, টোটাল প্রথমটাতে কি ছিল, 3 হুইলার, বাস, কার, 2 হুইলার, তারপরে ট্যাঙ্কার, সব মিলিয়ে কত সেটা আগে বের করে নিই, তারপর বি কতটুকু সেটা আমাকে দেখতে হবে। তাহলে যোগ করতে হবে টোটালটা। তাহলে দেখো কি রয়েছে, 330 আর 70 মানে 400, 400 আর 200 600, 600 আর 200 800, 820, 90, 820, 900, 100, 1000। টোটাল আমাদের সব সাম করে হলো 1000। এর মধ্যে বি দুই চাকার যান এবং বাসের মধ্যে পার্থক্য বোঝায়। বি ফর দুই চাকার যান এবং বাসের দুর্ঘটনার মধ্যে, দু চাকার যান, 2 হুইলার, বাসেস, এই যে এই দুটার মধ্যে পার্থক্য। তাহলে পার্থক্য করলে বিয়োগ করে নাও কতটা হলো, 0 0, 13 থেকে 8 বিয়োগ করলে 5, 3 থেকে 2 বিয়োগ করলে 1। 2 হুইলার আর বাসের মধ্যে যে পার্থক্যটা সেটা আমাকে নিলাম আর সেটা মানেই হলো বি। এখন বলছে ওভারঅল 1000-এর মধ্যে বি রয়েছে যেটা পার্থক্য সেটা কত শতাংশ সেটা আমাকে বের করতে বলেছে। টোটাল ওভারঅল আমাদের 1000, তার মধ্যে আমাদের পার্থক্য হলো 150। পার্সেন্টেজের জন্য আমরা এখানে 100 দিয়ে গুণ করব। তাহলে আলটিমেটলি আমাদের সঠিক উত্তর হবে 15%। এটা হলো আমাদের টোটাল। k প্লাস 1/k প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের k টু দি পাওয়ার 17 প্লাস 1/k টু দি পাওয়ার 11 এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে k প্লাস 1/k প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। আমি একে লসাগু করছি, সিম্পলিফিকেশন k। তাহলে আবার এখানে আমরা পাবো k স্কয়ার প্লাস 1 প্লাস 2k ইজ ইকুয়াল টু 0। কোনাকুনি গুণ করে দাও তাহলে নিচের কেটটা আউট হয়ে যাবে 0 হয়ে। k স্কয়ার প্লাস 2k প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা হলো k প্লাস 1 তার হোল স্কয়ারের ফর্মুলা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি k ইকুয়াল টু -1, আবার k ইকুয়াল টু -1। মানে k এর মান এখান থেকে আমি বের করলাম -1, কারণ কি এটা হোল স্কয়ার করলে 0 হয়ে যাবে। k ইকুয়াল টু মাইনাস করলে স্কয়ার মান দেওয়ার জন্য দুটো মান পাবো, কে দুটোই সেম মান হবে, এটা হবে কি -1 আর -1। এখন এখানে -1 এর মানটা এই সমীকরণের মধ্যে বসাতে হবে, যে এক্সপ্রেশনটার মধ্যে k টু দি পাওয়ার 17 1/k টু দি পাওয়ার 11। k এর মান তো -1 বের করলাম আর -1 এর মাথায় 17 বসবে প্লাস 1/-1 এর মাথায় 11। এবার লক্ষ্য করতে হবে -1 দেওয়া রয়েছে, তার মাথার উপরে বেজোড় সংখ্যা, তার মানে ক্যালকুলেশন করলে আমরা সবসময় মাইনাসেই মান পাবো, -1। একই রকম ভাবে -1 তার মাথা মানে 11 বেজোড় সংখ্যা, তাহলে মাইনাস বসবে। তাহলে -1 প্লাস মাইনাসে -1, তাহলে -2 হবে সঠিক উত্তর। এছাড়াও তুমি একটু লক্ষ্য করো, k এর জায়গায় যদি ভ্যালু পুটিং এর সাহায্যে আমরা করতে পারি অঙ্কটা। k এর জায়গায় আমি -1 যদি বসাই, k এর জায়গায় -1 বসাও, তাহলে -1 প্লাস 2, এটা এক কত 2, এই 2 কাটাকাটি, তাহলে আলটিমেটলি 0। তার মানে k ইকুয়াল টু -1 বসানোর জন্য আমাদের এই ইকুয়েশনটাকে স্যাটিসফ্যাকশন করতে আমি বলতে পারি k এর মান -1। তাহলে অত খাটনি করার দরকার, তাহলে k এর মান -1 হবে, তারপর তুমি এখানে মানটা বসিয়ে দেবে বাস। একসঙ্গে মনে রাখো এখানে কেন -1 হলো, মনে করো তোমার হলো -2, এর তোমাকে কিউব করতে হবে, তার মানে কি -2 কে 3 বার গুণ করতে হবে, তাই তো। 2 দোকানে 4, 4 দোকানে 8, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। তার মানে কি মাইনাস লাগানো সংখ্যা রয়েছে তার মাথার মধ্যে যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করার পর সামনে মাইনাস বসে। যদি এখানে জোড় সংখ্যা থাকতো তাহলে -2 -2 4 বার গুণ হতো, 2 দোকানে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস বসতো 2 দোকানে 4, 4 দোকানে 16, তার মানে চিহ্নটা প্লাস। তাহলে এখান থেকে তোমরা মনে রাখবে পাওয়ার যদি
অড সংখ্যা থাকে এবং মাইনাস থাকে তাহলে সবসময় মাইনাস হবে, পাওয়ার যদি ইভেন নাম্বার থাকে সেটা ক্ষেত্রে সেটা প্লাস হয়ে যায়। প্রত্যেকটা পাওয়ার অড নম্বর বিজোড় সংখ্যা, তাই জন্য এখানে কি -1 এর মাথায় 17 অড সংখ্যা থাকার জন্য এখানে -1 হলো, তাহলে কি +1 হয়ে যেত, পরেরটাও কি -1, এরকম ভাবে তাহলে অ্যান্সার হলো -2। এক ব্যক্তি 3 বছরের জন্য সরল সুদের হারে কিছু অর্থ জমা রাখে, তিনি যদি 2% বেশি হারে টাকা জমা দিতেন তাহলে তিনি আরো 300 টাকা বেশি পেতেন, তাহলে জমা করে রাখার পরিমাণ কত তা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো 3 বছরের জন্য 2%, তাহলে কতটা বেশি হলো 6%, এই 6% এর ভ্যালু 360, তাহলে একের ভ্যালু হবে আমাদের 360/6 ইন্টু 100, কত টাকা জমা রেখেছিল প্রিন্সিপাল, তাহলে পি এর মান মানে কি এখানে 100 আমাকে দিতে হবে, 6 6 36 60, তাই সঠিক উত্তর 6123 6000, অপশন সি। পরেরটা, নিচের প্রদত্ত রৈখিক তালিকাটিতে 4টি বস্তুর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য প্রদর্শিত হয়েছে, এখান থেকে তোমাকে বের করতে বলছে এম এবং এন এর গড় বিক্রয় মূল্যের সাথে পি ও কিউ এর ক্রয় মূল্যের অনুপাত কত। তার মানে যেটা ডট ডট বোঝাচ্ছে সেটা মানে তোমাকে বুঝতে হবে সেলিং প্রাইস, আর যেটা প্লেন দাগ দেওয়া সেটা মানে তোমাকে বুঝতে হবে কস্ট। আমাকে এম আর এন এর গড় বিক্রয় মূল্য নিতে বলেছে, তাহলে এখান থেকে এম আর এন এর বিক্রয় মূল্যটা দেখে নাও, বিক্রয় মূল্য মানে আমাদের ডট ডটটা নিতে হবে এম আর এন এর ক্ষেত্রে, তাহলে এম এর বিক্রয় মূল্য হলো 400 আর এন এর বিক্রয় মূল্য 650, ডট ডট গুলো হলো আমাদের বিক্রয়, তাহলে টোটাল কত হলো 600 আর 400 1050, কিন্তু আমাদের এভারেজ দিতে বলেছে তাই 1050কে আমি 2 দিয়ে ভাগ করে দিলাম, এতটুকু হয়ে গেল। এবার আমাকে নিতে বলছে পি ও কিউ এর কস্ট প্রাইস, তাহলে পি ও কিউ এর কস্ট প্রাইস মানে আমাকে দেখতে হবে প্লেন দাগটা, তাহলে পি এরটা 600 আর কিউ এরটা যে পি এই যে কিউ এরটা হলো 900, তাহলে 600 আর 900 1500 বাই 2। এখন বলছি এদের অনুপাত কত, তার মানে 1050/2 1500/2, এই 2 2 কাটাকুটি, এটা কাটো, 15 দিয়ে যাচ্ছে, 7 15 105, 15কে 10 আর 7:10। এবিসিডি একটি বৃত্ত চতুর্ভুজ, বিসি হলো বৃত্তের একটি ব্যাস, তবে কোণ ডিবিসি 29 ডিগ্রি হলে তাহলে কোণ বিএডির মান কত। তাহলে বৃত্ত চতুর্ভুজ তোমাকে একটা অঙ্কন করে নিতে হবে, এটা বৃত্ত চতুর্ভুজ, এবিসিডি একটি বৃত্ত চতুর্ভুজ, বৃত্ত আঁকালাম চতুর্ভুজ তাহলে ভিতরে থাকবে, তার মানে আর এখানে বলছে বিসি ব্যাস, এটা বৃত্তের কেন্দ্র তাই এটা ব্যাস হবে বিসি, এই বিসি, এখান থেকে একটা চতুর্ভুজ অঙ্কন করো সেটাই হবে বৃত্ত চতুর্ভুজ, নামটা আমি কম দিয়ে দিই এবিসিডি, এবিসিডি হলো আমাদের বৃত্ত চতুর্ভুজের বিসি বৃত্তের ব্যাস এবং কোণ ডিবিসি 29 ডিগ্রি, ডিবিসি তার মানে এটাকে যুক্ত করতে হবে, এই কোণের মান হলো 29 ডিগ্রি। এখান থেকে আমাকে বের করতে বলছে কোণ বিএডি এর মান কত। এই অঙ্কটা করার জন্য দুটো কনসেপ্ট আমাকে জানতে হবে, এক নম্বর হলো অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ, এটা বৃত্তের ব্যাস, আর এখানে যদি কোণটা উৎপন্ন হয় তখন তাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ, এই অর্ধবৃত্তস্থ কোণের মান সবসময় 90 ডিগ্রি হয়, তার মানে এখানে আমি বলতে পারি কোণ বিডিসি এর ভ্যালু 90 ডিগ্রি, বিডিসি কোণ বিডিসি এর ভ্যালু হলো 90 ডিগ্রি, আর ডিবিসি মানে এই কোণটার মান, এটার মান তো না, কোণ ডিবিসি সরি কোণ ডিবিসির মান হলো 29 ডিগ্রি, 29 এই কোণটার মান ডিবিসি 29 ডিগ্রি, তাহলে কোণ ডিবিসি ইকুয়াল টু 29। এখান থেকে আমি বের করব কোণ বিসিডির মান, তার মানে ত্রিভুজের 3টা কোণ যোগ করলে 180, তাহলে 180 থেকে দুটো যোগ করে বিয়োগ, তাহলে 9 9 9 2 11 119, তাহলে 10 থেকে 9 বিয়োগ 9 9 9 2 11, 10 থেকে 9 বিয়োগ করলে 1, 8 থেকে 2 বিয়োগ করলে 6, 61 ডিগ্রি, 1 1 মিলে গেল, 9 কে 10 6 8, তাহলে 61 ডিগ্রি হলো কোণ বিসিডির মান, তার মানে এটা হবে 61 ডিগ্রি, আর এটার মান 90 ডিগ্রি। তাহলে এটা এখান থেকে দেখো বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, এটাও তোমাকে মনে রাখবে। বিপরীত কোণ বলতে কোণ এ আর কোণ সি যোগ করলে 180 ডিগ্রি, কোণ বি আর কোণ ডি যোগ করলে 180 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি আবার কোণ এ প্লাস কোণ সি
যোগ করে হবে 180°। এখানে আমরা কোন সি এর মান জানি, বিসিডির মান, সেটা 61, তাহলে এই সি এর মান 61°। তাহলে এখান থেকে আমি বের করে নিতে পাবো, এখান থেকে বের করে নিতে পাবো এ এর মান 180। এখান থেকে আমি বের করবো এর মান, তাহলে এর মান তাহলে কি হবে 180 মানে 61, তার মানে 119ই হবে। তাহলে বিয়োগ করলে 119°। এটাই হলো এই কোণটার মান, কোণ BAD এর মান 119°। অপশন বি। একজন দোকানদার দাবি করেছেন যে তিনি 27 টাকা কেজিতে চিনি বিক্রি করে যার ক্রয় মূল্য 30 টাকা পার কেজি এবং তিনি এত গ্রামের পরিবর্তে এত গ্রাম দেন, তার শতকরা লাভ বা ক্ষতি কত? তাহলে সে বিক্রি করেছিল 27 টাকা পার কেজিতে এবং যার ক্রয় মূল্য ছিল, কেনা দাম ছিল 30 টাকা পার কেজি। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হলো 30 টাকা পার কেজি, এত টাকা পার কেজি, আর বিক্রয় মূল্য হলো 27 টাকা পার কেজি। এটাকে যদি তুমি অনুপাতে নিয়ে আসো তাহলে দেখো 3 × 30, 3 নং 27। তারপরে কি বলছে, কিন্তু তিনি 1000 গ্রামের পরিবর্তে 750 গ্রাম দেন, 750 গ্রাম দেন পরিবর্তে 1000 গ্রামের জায়গায়। এই তাহলে টোটালে আমাদের কস্ট প্রাইস হবে কি, এর সাথে গুণ করতে হবে। তাহলে 7500, 10 এর সাথে এটা গুণ, এর সাথে 9 এর সাথে গুণ, 9000। তাহলে এই শূন্য কাটো, এই শূন্য কাটো, 5 × 15 = 75, 6 × 15 = 90। তাহলে আমাদের অনুপাত হিসাবে কস্ট প্রাইস আমরা পেলাম 5 আর সেলিং প্রাইস আমাদের 6। তাহলে লাভ হলো আমাদের কত, 1 ইউনিট, দেখো সেলিং প্রাইস বেশি। লাভের হার আমরা সবসময় কস্ট প্রাইসের উপর বের করি, কস্ট প্রাইস আমাদের 5 × 100, 5 × 100, তাহলে 20% হবে সঠিক প্রফিট। পরেরটা একটা বীজগণিতের অঙ্ক, x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু 7। আমাকে ফাইন্ড আউট করতে বলছে x³ প্লাস 1/x³ এর মান কত। এই মান x³ প্লাস 1/x³ এর মান বের করতে গেলে আমাদের বের করে নিতে হবে x প্লাস 1/x এর মান, তাহলেই অঙ্কটা হবে। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট x প্লাস 1/x এর মান বের করে পাঠাবো, সেটা হলো √7 প্লাস 2। তাহলে হবে 9 এর বর্গমূল মানে হবে 3। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে x³ প্লাস 1/x প্লাস 1/x মানে 3। তাহলে x³ প্লাস 1/x³ এর মান হবে a³ মাইনাস 3। এর মান এখন আমরা বের করেছি 3, মানে এখন বুঝিয়ে দিচ্ছি আরেকবার, 27, 3 × 3 = 9, তাহলে হলো 18। সঠিক উত্তর হবে অপশন বি। তাহলে দেখো যখন দেখবে কোনো একটা ইকুয়েশন x প্লাস 1/x ফরমেশনে আছে বা x² 1/x² ফরমেশনে আছে, এই টাইপের ক্ষেত্রে আমরা কিভাবে করব, মনে করো দেওয়া রয়েছে x² প্লাস 1/x² 7, এটাকে আমি মনে মনে এ ধরলাম। এখান থেকে যদি আমরা x প্লাস 1/x এর মান বের করি তাহলে ফর্মুলাটা হবে আমাদের √a প্লাস। এখন বলতে প্রশ্ন যে কিভাবে এটা আসবে, আসলে এটাকে s প্লাস b স্কয়ারের ফর্মুলা আমরা ইউজ করলাম, সেটা হলো a প্লাস b তার a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, যার ভ্যালুই 7, এটা কাটাকাটি যাবে, 7 ওই পাশে 2টা ওই পাশে যাবে, 9 হবে, আর x প্লাস 1/x এর ভ্যালু দাঁড়াবে 3। এইভাবে আমরা বের করেছি, তার মানে এটাই আসলে আমরা এই আকারে মনে রাখতে পারি। তাহলে মনে রাখবো x² প্লাস 1/x² আকারে দেওয়া রয়েছে, একে a ভাববো, আর x প্লাস 1/x মানে কি, এর সঙ্গে 2 যোগ করে দেবো, 7 প্লাস 2 9। এখান থেকে এটাই তো আমাদের করা হলো, 2 টাইপের যোগ হলো, এইখান থেকে এই কনসেপ্টটা তৈরি হয়েছে। একই রকম ভাবে আমরা কিউবের কনসেপ্টটা বলতে পারি, x প্লাস 1/x এর মান যদি আমরা a ধরি, এখান থেকে আমি বলতে পারি x³ প্লাস 1/x কিউবের মান, তাহলে কি হবে a প্লাস b তার হোল কিউব ফর্মুলা ছিল মাইনাস 3ab, 3a তো a b a আর কাটাকাটি যাবে, তাহলে আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, এটা অপশন বি। তাহলে বোঝা গেল a³ প্লাস 3a, এই এখানতে ফর্মুলা দিয়ে আমরা ডাইরেক্ট এই অঙ্কটা করেছি। নেক্সট অঙ্ক, একটি বহুভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি 1080 ডিগ্রি, তবে কর্ণের সংখ্যা কত।
দেখো বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি দেওয়া রয়েছে। কোন একটা বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টির ফর্মুলা হলো 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি, যার ভ্যালু দেওয়া রয়েছে 1080 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি বাহুর সংখ্যা পাবো, তাহলে 0 0 কাটাকাটি করে দাও, 9 12 108, 2 দিয়ে যদি 12কে কাটাকাটি করি 6 আসবে, তাহলে n এর মান আমরা পেলাম 8। এটা হলো n সংখ্যক বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি বের করার ফর্মুলা, n এর মান 8। এখন তো n মানে বাহুর সংখ্যা, তাহলে বহুভুজের বাহুর সংখ্যা ছিল 8। যদি বলতো বহুভুজের বাহুর সংখ্যা কত, অ্যান্সার 8 হতো। কিন্তু আমাকে বের করতে বলছে কর্ণের সংখ্যা, তাহলে কোনো একটা বহুভুজের কর্ণের সংখ্যা বের করার ফর্মুলা কি আছে? হ্যাঁ আছে, সেটা হলো n ইন্টু n-3/2। n মানে বাহু সংখ্যা, এটা হলো কর্ণের সংখ্যা বের করার ফর্মুলা কোনো একটা বহুভুজে। তাহলে n এর মান 8, n এর জায়গায় 8 বসাও, 8 থেকে 3 বিয়োগ করলে 5, এটা 2 বসবে 4। সঠিক উত্তর হবে আমাদের 4 5 20। এল, এম এবং এন এর গড় বয়স 93 কেজি, এল আর এম এর গড় 89 কেজি, এম এবং এন এর 96.5, এম এর ওজন কত? তাহলে তিনজনের বয়স আমরা বের করে নিই টোটালটা, এল এম আর এন। তাহলে 3 তিরিক্ষে 9, 3 নং 27 একে 3 তিরিক্ষে 9, 3 নং 27, তিনজন 3 তিরিক্ষে 9, 3 নং 27 টোটাল বয়স। আর এল আর এম এর বয়স টোটালে 9 দোকানে 18, 8 দোকানে 16, একে 17, 9 দোকানে 18 17। আবার এম আর এন এর টোটাল বয়স হবে 96 দোকান সাথে 12 18 192, আর 0.5 মানে 1 আরো যোগ হবে মানে 193, 190। এখন যদি শেষের দুটোকে যোগ করি তাহলে আমরা পাবো এল 2m আর এন এর মান, তাহলে যোগ করে দাও, 8 3 11, 9 7 16, একে 17, 1 1 2 একে 3। তাহলে শেষেরটার থেকে যদি আমি প্রথম কন্ডিশনটা বিয়োগ করি এল প্লাস এম প্লাস এন এর, আর আমরা বিয়োগ করবো এল প্লাস 2m এন কে থেকে, এটা মানে এর 3 থেকে 1 বিয়োগ করবো আমরা। বিয়োগ করলে পরে তাহলে আমি কার মান পাবো? দুইটা এম এর থেকে একটা এম পড়ে থাকবে, বিয়োগ হবে, তার মানে এম এর মান খালি পাবো, আর এল আর এন তো কাটাকাটি যাবে বিয়োগ করলে। এই তাহলে 11 থেকে 9 বিয়োগ করলে 2, 17 থেকে 8 বিয়োগ করলে 9, তাহলে 92 হবে এম এর মান। দুটি সংখ্যার অনুপাত 10:13, প্রথমটির 80% 16 করে দ্বিতীয় সংখ্যাটির 50% কত? তাহলে একটি সংখ্যা আমি 10x ধরলাম, প্রথমটির 80%, তাহলে 80/100 ইজ ইকুয়াল টু 16। তাহলে এখান থেকে আমি 16 দিয়ে কাটাকাটি করি, 5 নং 80, 16কে 16, এই 0 0 কাটবে, 5 দোকানে 10, তাহলে x এর মান আমি এখান থেকে বের করে নিলাম 2। তাহলে একটা আমাদের 10x ছিল, আরেকটা তাহলে 3x, তাহলে প্রথমটার ভ্যালু হবে তাহলে হলো 10 দোকানে 20, আর পরেরটা 13 দোকানে 26। এখন বলেছে দ্বিতীয় সংখ্যাটির 50%, দ্বিতীয় সংখ্যাটা মানে আমাদের 26, তার 50% বের করতে হবে। 50% মানে এর অর্ধেক করে দিতে হবে, তার মানে 13 হবে সঠিক উত্তর। তিনটি পাইপ এ বি সি দ্বারাই কেটে 3 ঘন্টায় ভরে। পাইপ এ হলো পাইপ সি এর 6 গুণ এবং পাইপ বি এর চেয়ে 2 গুণ বেশি দ্রুত, তাই পাইপ বি সি ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময়? টাইম ইন ওয়াট প্লেটের পাইপের কোশ্চেন, পাইপ প্লেটের চৌবাচ্চার অঙ্ক নয়। তাহলে এ প্লাস বি প্লাস সি ট্যাঙ্কটি, এই তিনটি পাইপ একটি ট্যাঙ্কে 3 ঘন্টায় ভরে, এই হলো ফার্স্ট কন্ডিশন। তারপরে বলছে পাইপ এ হলো পাইপ সি এর, এ সি আর বি এর মধ্যে রিলেশন রয়েছে। পাইপ এ হলো পাইপ সি এর 6 গুণ, তাহলে পাইপ সি কে যদি আমরা 1 ধরি তাহলে পাইপ এ তার 6 গুণ হবে, তার মানে 6 কে 6, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশনে বলা হয়েছে পাইপ এ হলো বি এর দ্বিগুণ, পাইপ এ হলো বি এর দ্বিগুণ, তাহলে বি কে হতে হবে 3। এই তাহলে কন্ডিশনটা আরেকবার দেখে নাও, পাইপ এ হলো পাইপ সি এর 6 গুণ, পাইপ সি কে আমি 1 ধরছি, তাহলে এ হবে 6 ইউনিট, 6 দিয়ে গুণ করে দিয়েছি, এবং পাইপ বি এর চেয়ে দ্বিগুণ, পাইপ এ হবে পাইপ বি এর চেয়ে দ্বিগুণ, ঠিক আছে। তাহলে পাইপ বি কম হবে নিশ্চয়ই, 3 দোকানে 6, 2 গুণ হলো 3 দোকানে 6। এটা হলো আমাদের এফিসিয়েন্সি রিলেশন। এখন টোটাল টাইম লাগে 3 ঘন্টা, তার মানে আমি টোটাল ইউনিট কাজ ইকুয়াল টু জানি টোটাল এফিসিয়েন্সি ইনটু টাইম। টোটাল এফিসিয়েন্সি হলো 6 3 9 কে 10, আর টাইম 3 ঘন্টা, টোটাল ইউনিট কাজ হলো আমাদের 30। এখান থেকে আমাকে বের করতে হবে বি ও সি এর কত টাইম লাগবে, বি প্লাস সি এর টাইম ইকুয়াল টু টোটাল ইউনিট কাজ বাই বি ও সি এর এফিসিয়েন্সি। বি ও সি এফিসিয়েন্সি হলো 3 একে 4।
4 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে 15, এটা হলো, তার মানে 7.5, 7 সমস্ত 1/2। কোনো একটি বস্তুর বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য যথাক্রমে এত, যদি 12% ছাড় দেওয়া হয় তাহলে ধার্য মূল্য কত শতাংশ বেশিতে স্থির করা হয়েছিল? তাহলে বিক্রয় মূল্য দেওয়া রয়েছে 3960 এবং ক্রয় মূল্য দেওয়া রয়েছে 3600, তারপরে 12% ছাড় দেওয়া হয়েছে, তাহলে সেলিং প্রাইসের উপর মার্ক প্রাইসের রিলেশন, আমরা জানি মার্ক প্রাইস সেলিং প্রাইস রিলেশন, আর সেলিং প্রাইস আর মার্ক প্রাইস থেকে যখন আমরা ডিসকাউন্ট দেই তখন পাবো আমরা সেলিং প্রাইস, তাহলে সেলিং প্রাইস জানা থাকলে আমি সেখান থেকে মার্ক প্রাইসে আসতে পারবো। তাহলে সেলিং প্রাইস আমাদের যাওয়া রয়েছে 3960, এখান থেকে আমি আসবো হলো মার্ক প্রাইসে, যে সেলিং প্রাইস থেকে যখন আমরা মার্ক প্রাইসে আসবো তখন 100 যাবে উপরে আর 12% ছাড়, তাহলে 100 থেকে 12 বিয়োগ 88 নিচে। এবার তুমি কাটাকাটি করো, 3 11 33, 6 11 66, একটা 0, 8 11 88, 4 দিয়ে 4টা 32, 8 দিয়ে 4টা 32, 4 40, 5 40। তাহলে মার্ক প্রাইস আমরা এখান থেকে ফাইন্ড আউট করলাম 4500, এটা হলো মার্ক প্রাইস। আমাকে বলছে ধার্য মূল্য কত শতাংশ বেশিতে স্থির করা হয়েছে, দাম ছিল 3600, তাহলে ধার্য মূল্য স্থির করা হয়েছে 45, কতটা বেশি সেটা আমাকে দেখতে হবে, তাহলে 4500 থেকে 3600 আমাকে বিয়োগ দিতে হবে, তাহলে বেশি হবে আমাদের 900 বাই, এখন কি বলছে কার থেকে বেশি 12% ছাড়, তাহলে ধার্য মূল্য কত শতাংশ বেশিতে ছিল, ধার্য মূল্য পূর্বে ছিল 4500 ইন্টু 100, এটা ধার্য মূল্য কতটা বেশি 900 বেশি, আর কতটা বাড়লো সেটাই দেখতে বলছি, কত শতাংশ বেশি ধার্য মূল্য স্থির করা, ধার্য মূল্যকে নিচে দিলাম 0 0, 5 9 45, 5 20 100, তাহলে হবে 20%, অপশন ডি। একটি ত্রিভুজাকৃতির মাঠের ক্ষেত্রফল এত বর্গমিটার স্কয়ার, ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান এবং একটি বাহু ত্রিভুজের তৃতীয় বাহু দৈর্ঘ্য 50 হলে ত্রিভুজাকৃতি মাঠের দুটি বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই একটা ত্রিভুজাকৃতির মাঠ ছিল, আসলে সেটা ছিল সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু দুটি বাহু দৈর্ঘ্য সমান, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান এবং তৃতীয় বাহু দৈর্ঘ্য 50, এই বাহু দুটো আমরা জানি না। এখন টোটাল ক্ষেত্রফল দেওয়া রয়েছে এই সমদ্বিবাহু ত্রিভুজটার বা মাঠের 2500 মিটার স্কয়ার, তাহলে ত্রিভুজের অন্য দুটি বাহুর দৈর্ঘ্য কত, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সেটা মনে রাখবে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো হাফ ইন্টু ভূমি ইন্টু সমান বাহুর বর্গ মাইনাস ভূমির অর্ধেকের বর্গ। এখন থেকে আমি এখান থেকে ত্রিভুজের এরিয়াটা বের করে নিই, কারণ কি ত্রিভুজের এরিয়া আমাদের দেওয়া, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এরিয়া হলো 2500, হাফ ইন্টু ভূমি, আর ভূমির মান আমাদের 50, আর এটা আমাদের হাইট আসলে কিভাবে এখান থেকে লম্ব অঙ্কন করা যায়, তাহলে এটা 90 ডিগ্রি, আর এই বাহুটা দুটো ভাগে ভাগ হবে, এটা কত হবে 25 আর এটা 25, তাহলে এখানে 90 ডিগ্রি কোণ, তার মানে এটা সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজ হলে অতিভুজ আমাদের জানা আর ভূমি জানা, তাহলে এখান থেকে লম্ব বের করতে হবে, এই ফর্মুলা ইউজ হয়ে যাবো, এস মানে এক্স স্কোয়ার মাইনাস এস মানে সমান বাহু মানে এস, আর মাইনাস ভূমির অর্ধেক, ভূমি ছিল 50 তার অর্ধেক হয়ে গিয়েছে, তাই ভূমি এখান থেকে ফর্মুলা এসেছে গেল। আর এস এর মান হলো আমাদের এখানে এক্স ধরেছিলাম, তাহলে এক্সই লিখে দিই, মাইনাস ভূমির অর্ধেক 50-এর অর্ধেক 2 25, তাহলে 25 স্কোয়ার 625, 50-এর অর্ধেক মানে 25 তার স্কোয়ার, এই ভূমি, তাহলে 25 স্কোয়ার হলো 625, তাহলে এখানে ছিল 2500, কাটাকাটি করে দেব 2500 ইন্টু এটা কাটো 25 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 625, তাহলে 25 কাটাকাটি করলে আমাদের 100, তাহলে উভয় পাশে বর্গ করতে হবে রুট করার জন্য, তাই 4টা শূন্য আমাদের বসবে, আর বর্গ করার রুট উঠে গেল, আর প্লাসটা এখানে 625 জুড়ে যাবে, তাহলে এখানে হলো এক্স স্কোয়ার, তাহলে যোগ করলে হবে আমাদের 10,625 ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে গেলে রুট করে দিতে হবে, তার মানে রুট ওভার 10,625 বলে যেটা বেরোবে সেটা হবে অ্যান্সার। এখানে কিন্তু অ্যান্সার অ্যাপ্রক্সিমেট আকারে আসবে।
তাহলে এখানে 10 6 2 5 এককে 1 0 6 নামবে, 1 ডাবল 2, দুটো সংখ্যা যাচ্ছে না, পরপর দুটো জনকে শূন্য দেওয়া হলো, 25। এখন দেখো নিয়ারেস্ট কত হয়, 3 দিয়ে গুণ করো, 3 তিরিক্ষে 9 0 6 625, শূন্য তো দাম নেই, 4 দিয়ে গুণ দিলে পরে 204, 4 4 16, 1 বেশি হয়ে যাবে, 3 বার আমাকে দিতে হবে, এখানে যাবে 3, তাহলে 3 দিলে 609 16, তাহলে 103 পয়েন্ট সামথিং, তাহলে এক্স এর মান আমরা পেলাম 103। এটাই আমাকে বের করতে বলছে, এক্স তো সমান বাহু দৈর্ঘ্য, তাহলে 100, অপশন কি। 3 sin থিটা প্লাস 4 cos থিটা ইকুয়াল টু 5 হলে cos থিটার মান কত, তাহলে 3 sin থিটা প্লাস x ফর sin থিটা 4 cos থিটা ইকুয়াল টু দেওয়া রয়েছে 5। এখান থেকে cos থিটার মান নির্ণয় করব, আমরা একটা ফর্মুলা জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এর সঙ্গে আমরা একটা কম্পেয়ার করব, তাহলে সাইন রয়েছে, তাহলে sin স্কয়ার থিটা আনার জন্য কি ধরতে হবে, এটা সাইনের জন্য সাইন, এটা সাইন, তার মানে এটাকে কি হতে হবে 3, তাহলে s ইকুয়াল টু 3 আর c ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে আমরা এটাকে এইভাবে করে দিতে পারো, উভয় পাশে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে একবারে ঝামেলা শেষ হয়ে যাবে। এখান থেকে আমি এই লাইন থেকে এই লাইনে আসছি, 3/5 ইন্টু এস প্লাস 4/5 সি ইকুয়াল টু 1। তাহলে কম্পেয়ার করলে এস স্কোয়ার, তাহলে তো ফর্মুলা পড়বে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, 1 মিলে গিয়েছে, এখানে আমাকে সাইন স্কোয়ার আনতে হবে, এটার জন্য সাইন একটা মিলছে, তাহলে আরেকটা সাইন এখানে রয়েছে, তার বাকি সাইনের মান অবশ্যই 3/5 হতে হবে, কস সি দুটো সি স্কোয়ার, তাহলে সি একটা, তাহলে বাকিটা সি এর মান 4/5 হতে হবে, তার মানে এটা 3/5, সি এর মান হবে 4/5। তাহলে আমাদের দরকার কটের মান, কট মানে cos থিটা বাই sin থিটা, cos থিটার মান 4/5 আর sin থিটার মান 3/5 উল্টে যাবে 5/4/3। তোমরা এটা দেখেই অ্যান্সার করে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। অপশন বি। 15 25 40 এবং 75 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত তা নির্ণয় করতে বলেছে। তাহলে এই টাইপের অঙ্ক সবচেয়ে বেস্ট অপশন টেস্ট করা। দেখো 15 রয়েছে, 15 হলে পরে 3 দিয়ে ভাগ যেতে হবে, 9 2 11, 3 দিয়ে তো ভাগ যাচ্ছে না, 8 9 17, এটাও 3 দিয়ে ভাগ যাচ্ছে না, বাকিগুলো চেক করার দরকারই নেই। এখন দুটো অপশন 9000 9600, 9000কে 15 দিয়ে ভাগ করলে মিলবে, শূন্য রয়েছে 5 5 5 25 5 90, এটা 25 দিয়ে ভাগ করলে মিলবে 9000, 40 দিয়েও ভাগ করলে মিলবে, কারণ কি শেষের 0 0 কাটাকাটি যাবে, শেষের দুটো অঙ্ক 0 0 থাকবে, আর শেষের দুটো অঙ্ক যদি 4 দিয়ে ভাগ করে যায় সেটা তো কি 4 দিয়ে ভাগ, শেষের দুটো অঙ্ক যদি 4 দিয়ে ভাগ করে সেই গোটা সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য। 75 হলে পরে 15 6 90, আবার 5 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে 9000 15 দিয়ে বিভাজ্য, 25 দিয়ে বিভাজ্য, 40 দিয়ে বিভাজ্য, 75 দিয়ে। কিন্তু 9600 তো হতে পারে, কিন্তু বৃহত্তম বলছে, মানে এটা তো দেখো 9000 ছোট, এটা সবচেয়ে বড় হতো সব, তাহলে আমি এটা ঠিক করে দিতাম, কিন্তু 9600 রয়েছে, 9600 9000 চেয়েও বড়, তাহলে এটা যদি সবগুলো দিয়ে ভাগ যায় এখন, তখন আমাকে কিন্তু এটাকেই নিতে হবে বড়টাকে, এটা মডেল, যেহেতু বৃহত্তম বলা রয়েছে। তাহলে 9600 দেখো 15 দিয়ে ভাগ যায়, 6 15 90, 6 4 5 15 দিয়ে ভাগ করে মিলে, 25 দিয়ে শূন্য রয়েছে মিলবে 5, আর 40 হলে পরে লাস্টে 8 8 5 8 40 ভাঙলে পরে 8 দিয়ে দেখো লাস্টে যায়, 7 8 56 40 5 40, 8 দিয়ে মিলছে, শূন্য রয়েছে একটা মিলবে, 75 হলে 15 দিয়ে তো মিললোই, তাহলে 5 দিয়ে ভাগ করলে মিলবে, দেখো তার মানে ডি সংখ্যাটা 15 25 40 এবং 75 দিয়ে ভাগ করলে মেলে, এবং এটা 9000ও মেলে, 9600 বড় কোনটা দুটোর মধ্যে, 9600 আবার 4 অঙ্কের দুটোই, তাহলে বড়টা আমাকে নিতে হবে। কয়টা সিম্পলিফিকেশন, 3 এর মাথায় আমি x ধরে নিলাম, মাইনাস 49 এর বর্গমূল করলে 7, 512 এর ঘনমূল করলে আমরা পাবো 8, আর 1728 এর ঘনমূল করলে আমরা পাবো 12। তাহলে 3 টু দি পাওয়ার x, 12 8 20 আর 7 27, 27 মানে 3 এর কিউব, তাহলে 3 3 আউট হয়ে গেলে x এর মান 3। প্রদত্ত সমীকরণটি সমাধান করুন। তাহলে উপরে দেওয়া রয়েছে আমাদের cos থিটা প্লাস sin থিটা, আর নিচে দেখো 1 মানে আমি লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আবার sin অফ 2 থিটার ফর্মুলা হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা মনে রাখবে, sin অফ 2 থিটার ফর্মুলা হলো এটা, 2 থিটাটা অর্ধেক হয়ে যাবে, থিটা
গেল কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। সাইন অফ, সরি একটু ভুল লিখে দিয়েছি আমি, একটুখানি গন্ডগোল হয়ে গিয়েছে একটু। সাইন অফ 2 থিটার ফর্মুলা হলো 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে সাইন অফ 2 থিটার জায়গায় আমি লিখবো আমি 2 সাইন থিটা ইন্টু কস থিটা। আর এটা 1 মানে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তাহলে 1 এর জায়গায় আমি এটা লিখে দিলাম, এটা আমাদের ব্র্যাকেটে থাকে। এবার লক্ষ্য করো, উপরে রয়েছে সাইন থিটা প্লাস কস থিটা, আর নিচে দেখো সাইন স্কোয়ার থিটা, এটাকে এ ভাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab, তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা পড়েছে, তাহলে আমি লিখতে পারি এটা সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, আর হোল স্কোয়ার আর রুট আউট হয়ে গেলে তাহলে খালি থাকবে সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কস থিটা। এটা কাটাকাটি করলে 1, তার মানে অপশন সি। নেক্সট বলছে এত এর গসাগু নির্ণয় করতে বলেছে, তাই দেওয়া রয়েছে 4x স্কোয়ার ওয়াই 16xy কিউব 2x কিউব ওয়াই কিউব। গসাগু মানে কি? সবচেয়ে বড় সংখ্যা বা যেটা সবগুলোকে ভাগ করে মিলে, অথবা আমি বলতে পারি বীজগণিতের ক্ষেত্রে যেগুলো মিলবে সবগুলোতেই রয়েছে সেটা গসাগু। দেখো 2 প্রত্যেকটার মধ্যেই রয়েছে, 2 হবে। আবার দেখো এক্স এখানে একটা রয়েছে, এখানে 3টা, এখানে 2টা, তাহলে এক্স ওয়াই সবগুলো থাকতে হবে। ওয়াই এখানে একটা, এখানে 3টা, এখানে মানে ওয়াই সবগুলোতে রয়েছে, ওয়াই একটা সর্বনিম্ন সেটা নিতে হবে। তাহলে এই সেপ হলো 2xy, মানে যেটা মিলবে মোদ্দা কথা এটাই। ax স্কোয়ার মাইনাস 4x প্লাস 15 ইকুয়াল 0 সমীকরণ একটি মূল 3/2 হলে মূলের বর্গগুলির যোগফল কত? তাহলে ax স্কোয়ার মাইনাস 4ax প্লাস 15 ইজ ইকুয়াল টু 0। এর একটি মূল 3, এটা হলো দ্বিঘাত সমীকরণ, একচলক ঘাত বিশিষ্ট। তার দ্বিঘাত সমীকরণ দুটো বীজ থাকবে, আমরা জানি দুটো বীজ যদি আলফা বিটা ধরি, দুটো যোগফল ইকুয়াল টু ফর্মুলা হলো আমাদের মাইনাস বি বাই এ। বি ফর এক্স এর কোএফিসিয়েন্ট মানে এক্স এর সহগ হলো আমাদের মাইনাস, মাইনাসে মাইনাসে সামনে -4 রয়েছে, তাহলে -4 এ এই যে বি বাই এ মানে এক্স স্কোয়ারের সহগ মানে এটাই। কাটাকাটি মাইনাসে মাইনাসে প্লাস হলো এই জন্য কাটলাম, আর নিচে 4। এটা হলো আমাদের আলফা প্লাস বিটার মান। আবার আমরা জানি আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ, সি ফর কনস্ট্যান্ট টার্ম 15, আর এ মানে এক্স স্কোয়ারের সহগ, এটা হলো ক্লিয়ার। তাহলে এখান থেকে আমাকে একটা মূল দেওয়া রয়েছে, মূল মানে আলফা বিটা এদের হলো 20, তার মানে আলফা বিটার মধ্যে যে কোনো একটাকে দেওয়া রয়েছে, মানে আলফার মান আমি বললাম 3/2 দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে বলছে বহিঃগুলির বর্গের যোগফল কত, মানে অপর বীজ তো বের করতেই হবে তাহলে আমাদের, এবং তাদের বর্গের যোগফল কত হবে তা আমাকে নির্ণয় করতে হবে। এই হলো অঙ্ক। তার মধ্যে কথা আলফার বিটার মান বের করতে হবে। আলফার মান আমাদের জানা একটা বীজ 3/2, অপর বীজটার মান বের করতে, তাহলে এখানে 1 নং এই ইকুয়েশনটার মধ্যে আমরা বসিয়ে দেবো। তাহলে আলফার মান যদি 3/2 হয়, দুটো যোগফল 4 হয়, তাহলে বিটার মান হবে 4 - 3/2। 4 দোকানে 8 থেকে 3 গেলে 5/2, এটা হলো আমাদের বিটার মান, এই যে বিটার মান। এখন বলছে বীজগুলির বর্গের যোগফল, তার মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে আলফার মান হলো আমরা বের করেছি 3/2, তাহলে 3 তিরিক্ষে 9/4, আর বিটার মান 5/2 25/4। 9 5 যোগ করলে হবে কত? 34, আর নিচে থাকবে 4, তার মানে 17/2। অপশন বি। 9 সেমি ব্যাসার্ধ 12 সেমি উচ্চতা বিশিষ্ট একটি চৌকে গুলিয়ে কয়টি গোলাকার বল তৈরি করা হয়েছে তাদের প্রতিটি গোলকের বলের ব্যাসার্ধ 1 সেমি কতগুলি? তার মানে একটা ঘনবস্তু থেকে যদি আরেকটা ঘনবস্তু যোগ বের করা হয় কতগুলো তৈরি করা যাবে এরকম বলে, তাহলে যেটা থেকে তৈরি করা যাবে তার আয়তন আমরা বের করব, আর যা তৈরি করা হবে তার আয়তন বের করব, দুটোর মধ্যে ভাগ করব, বড়টাকে ছোট দিয়ে ভাগ। যেটা থেকে তৈরি করা হবে সেটা বড় হবে, সেটা উপরে লিখবো, আর যেটা তৈরি হবে সেটা দিয়ে ভাগ করব, মানে আয়তন মধ্যে দিয়ে এখানে বের করতে হবে। তো চৌকে গড়ানো হয়েছে, যাকে গড়ানো হবে তার আয়তন আগে বের করে নাও। চোঙের ফর্মুলা হলো আয়তন বের করার পাই আর স্কোয়ার এইচ, তাহলে আমি পাই লিখলাম, আর স্কোয়ার মানে 9 9 81 চোঙের ব্যাসার্ধ, আর এইচ মানে হাইট বা, তাহলে ফর্মুলা হলো চোঙের আয়তন বের করার ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ, এটা সিলিন্ডারে। আর গোলকের
ফর্মুলা হলো 4/3 পাই আর কি। তাহলে গোলকের আয়তন 4/3 পাই, আর গোলকের ব্যাসার্ধ 1, 1 কিউব তো একই হবে। তাহলে এই পাই পাই ক্যান্সেল, তার মানে 81 ইন্টু 12, 3টা উপরে যাবে আর 4টা আসবে নিচে, 3 4 12, 3 3 9, 9 9, 8 9 72, 729 এতগুলি বল তৈরি করা যাবে। অপশন ডি। স্থির জলে একটি মোটর গাড়ির গতিবেগ 20 কিলোমিটার/আওয়ার, এটি 150 কিলোমিটার অনুকূলে ভ্রমণ করে, তারপর শুরু বিন্দুতে ফিরে আসে। যদি একবার ঘুরে আসতে মোট সময় নেয় 16 ঘন্টা, তার নদীর প্রবাহের গতি কত? তাহলে এখানে বোটের স্পিড দেওয়া রয়েছে 20 কিলোমিটার/আওয়ার, আর স্রোতের স্পিড দেওয়া নেই, আমি সেটাকে এক্স ধরে নিলাম। তাহলে আপস্ট্রিম মানে গতিবেগ মানে বোটের থেকে স্টিম বিয়োগ করতে হবে 20 মাইনাস এক্স, আর ডাউন স্ট্রিম বের করার সময় বোট আর স্পিড যোগ করে দিতে হয় 20 প্লাস এক্স। তাহলে অনুকূলে যাবে 150 কিলোমিটার, তার মানে 150, আর অনুকূলের বেগ হলো আমাদের 20 প্লাস এক্স, প্লাস আবার ফিরে আসবে, একবার যাবে একবার আসবে, একবার অনুকূলের ক্ষেত্রে একবার প্রতিকূলের ক্ষেত্রে 50 যাওয়ার আর আসা গেল ফিরে আসবে, তাহলে একবার অনুকূল একবার প্রতিকূলের কেস 20 মাইনাস এক্স, আর টোটাল টাইম লাগবে এতে মোট 16 ঘন্টা। এখান থেকে আমাকে এক্স এর ভ্যালু বের করলেই হবে আমাদের অ্যান্সার। তাহলে এক্স এর মান বের করার জন্য আমি সবচেয়ে বেস্ট হলো অপশন টেস্ট করা। একটু লক্ষ্য করো, প্রথমে আমি 6 নিয়ে যদি টেস্ট করি, 20 6 26, 150 কি সমস্ত কাটাকাটি যাবে? যাবে না, তাই জন্য এটা একটু ক্যান্সেল করে দিলাম, পরে দেখা যাবে। 4 নিয়ে এবার টেস্ট করো, 20 আর 4 24, 24 কে 150 সমস্ত উপরে ভাগ যাবে না, কমপ্লিট ডিভিজিবল হবে না, তাই এটাকে আমি হাতে রাখলাম। 8 দিয়ে 20 আর 28 সম্পূর্ণ ভাগ যাবে? যাবে না, তাই এটাকেও হাতে রাখলাম। 5 নিয়ে এবার টেস্ট করো দেখি, 20 প্লাস 25, 150 কে যদি 25 দিয়ে ভাগ করো তাহলে কত হয়? 6 হয়। আবার আমরা কি ধরেছিলাম? 5 নিয়ে টেস্ট করছি, x এর জায়গায় 5 বসিয়ে, তাহলে 20 বিয়োগ 5 কত হয়? 15, 15 কে যদি 150 ভাগ 15 করলে হয় আমাদের 10, তার মানে হলো 16। স্যাটিসফ্যাকশন পড়ে গেল, তাই কি বসানোর জন্য স্যাটিসফ্যাকশন করলাম? ডি এর মান 5, তাই সঠিক উত্তর হবে ডি ইকুয়াল ডি এর মান 5। তার মানে আমাদের কি বের করতে? নদীর প্রবাহ মানে স্টিমের বেগ হবে 5 কিলোমিটার/আওয়ার। এইভাবে আমরা অপশন টেস্টের সাহায্যে করতে পারি, একটু তোমাকে চোখে দেখে দেখে একটু বুঝে বুঝে করতে হবে। 12 16 6 চতুর্থ সমানুপাতি 4 6 তৃতীয় সমানুপাতির মধ্যে অনুপাত কত? চতুর্থ সমানুপাতি বের করতে হবে। চতুর্থ সমানুপাতি বের করার ফর্মুলা হলো দ্বিতীয় গুণন তৃতীয় বাই প্রথম, দ্বিতীয় গুণন তৃতীয় ডিভাইডেড বাই প্রথম। 6 দোকানে 12, 2 দিয়ে কাটলে 8, এটা হলো চতুর্থ সমানুপাতির প্রথমটার মান, চতুর্থ সমানুপাতির মান বের করে নিলাম, এটা হলো 8। এবার আমাদের তৃতীয় সমানুপাতি বের করছে, তৃতীয় সমানুপাতি আমি x ধরলাম, তাই তৃতীয় সমানুপাতি x ধরলে পরে সেটাকে আমি লিখতে হয় এইভাবে 4:6 ইকুয়াল টু মধ্যটাকে 2 বার লিখতে হবে আর এখানে x দিতে হবে, তাহলে 4/6 6/x। 2 দোকানে 4, 3 দোকানে 6, 2 দিয়ে কাটলে 3, তাহলে x ইকুয়াল টু 9। তাহলে এটা আমাদের তৃতীয় মান, আর প্রথমটা আমাদের চতুর্থর মান। চতুর্থর মান হলো 8 আর তৃতীয়র মান 9, তাহলে এই দুটোর অনুপাত 8:9। একটি পণ্যের ধার্য মূল্য আছে 40 টাকা, একজন দোকানদার ধার্য মূল্যের উপর 15% ছাড় দেয়, তারপরে লাভ হয়, তাহলে করণ মূল্য কত? ধার্য মূল্য মানে মার্ক প্রাইস দেওয়া রয়েছে 840, ধার্য মূল্যের উপর যদি ডিসকাউন্ট দেয় তখন আমি সেখান থেকে বের করতে পারবো সেলিং প্রাইস, তাহলে সেলিং প্রাইসটা বের করে নাও 85/100, এটা সেলিং প্রাইস। আমাকে এখান থেকে আবার বলছে 19% লাভ, সেলিং প্রাইস থেকে আমাকে আবার যেতে হবে কস্ট প্রাইসে, মধ্যগত মার্ক থেকে সেলিং, সেলিং থেকে কস্ট, 119% লাভ। সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস গেলে 100 উপরে, 119 লাভ হয়েছে বলে। তাহলে 17 দিয়ে কাটাকাটি করো, 5 17 85, 7 17 119, 7 12 84, 5 12 60, পাশে একটা শূন্য, অপশন সি। পরেরটা সিম্পলিফিকেশন, 350 এর 120 ইন্টু 40 ডিভাইডেড বাই 100 গুণন 100, আরেকটা আছে 6/100, এটাই আমাদের কাটাকাটি করতে হবে। 1 2, এই যে 2 1 গেল, 5 7 35, 5 দোকানে 10, 2 দিয়ে 3, 7 12 84, 3 4 8 কাটাকাটি করে নিতে পারি আমরা, 4 25 100,
গেল। 3×3 = 36, 36কে 7 দিয়ে গুণ করব, নিচে হলো 25, 6×7 = 42, 3×7 = 21, 6×7 = 42, 3×21 = 25, নিচে 25, তাহলে নিচে 4 দিয়ে গুণ করে দাও 0 0 আনার জন্য, 4 দোকানে 8, 4 5 20, 0, 4 2 10, তাহলে দুটো শূন্য, 2 ঘর পর দশমিক, 10.08। নিচের তথ্যের গড় 9 হলে কে এর মান নির্ণয়। গড় মানে কি? টোটালটা যতগুলো নাম্বার আছে ওগুলো সাম করব, তাকে যতগুলো নাম্বার তা দিয়ে ভাগ করব, তাহলে তো এভারেজ। তাই ওটা সাম করে নাও। 11 7 18, 18 11 7 যোগ করলে 18, 18 আর 11 যোগ করলে হবে 29, 16 আর 12 28, 15 আর 13 যোগ করলে 28, 28 16 9 50, 25, 3 দোকানে 6 2 8 85, কিন্তু এখনো বাকি আছে -2 1 কত -3, -1 -4, তাহলে 85 - 4 মানে হবে 81। তাহলে সংখ্যাগুলো টোটাল যোগ করে আমি পেলাম 81। এখন কে গুলোকে যোগ করব আমরা, একটা দুটো তিনটে কে প্লাস 3 কে, কিন্তু নাম্বার কতগুলো সেটাও তো দেখতে হবে। একটা দুটো তিনটে চারটে পাঁচটে 6 7 8 9 10, 10টা নাম্বার, তাই 10 দিয়ে ভাগ। এটা হলো আমাদের এভারেজটা বের করলাম, এটা এভারেজ। এই এভারেজের ভ্যালুই দেওয়া রয়েছে 9, তাহলে 3k = 90 - 81, তার মানে 9, কে এর মান এখান থেকে বের করব 3, তার মানে কে এর মান অপশন সি 3। তাহলে আজকের ক্লাসে এই 25খানা অঙ্ক ছিল, এই 25খানা অঙ্ক আমরা সলভ করে দিলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসটি শেয়ার করে দাও যাতে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।